এতটা থেকে এতটা ইন্ডিয়া ব্লকের সভা, ওই সভাকালীন সভাতে কোনো দোকান খোলা যাবে না, সব দোকান বন্ধ রাখতে হবে। প্রায় প্রতিদিন হচ্ছে। এটা গণতন্ত্র? সংবিধান এখানে চলছে। কেন বলতে হচ্ছে এই ভোট শুধু আরেকটা সরকার তৈরি করার ভোট না, শুধু একজন প্রতিনিধিকে সংসদে পাঠানোর ভোট না, এই ভোট সংবিধান রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা। এই সংবিধান না থাকলে, গণতন্ত্র যদি অচল হয়ে যায়, এই ত্রিপুরাজ্যে, এই রাজনগরে মাত্র 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই 10 বছর সময়ের তাদের তথাকথিত এই হিন্দু রাষ্ট্র তৈরি বা নির্মাণের পথে আজকে এই ত্রিপুরাজ্যের মধ্যে আজকে 6 বছরে যাওয়া হয়েছে। একটু ভাবুন। আমি শুধু যারা সিপিআইএম, কংগ্রেস, সিপিআইএমএল বা অন্য বিজেপি বিরোধী শক্তি যারা এবার ঐক্যবদ্ধ হয়েছেন তাদের কথা বলছি না। আমি ভারতীয় জনতা পার্টি, তাদের জেনেই হোক বা বুঝে, সচেতন ভাবে হোক বা অচেতন ভাবে, যারা এখনো বিজেপির পেছনে হাঁটছেন, বিজেপিকে ভোট দিয়ে তাদের প্রতিশ্রুতি পালন করবে এই আশা নিয়ে যারা তাদেরকে সমর্থন করছেন, আমি তাদের সবাইকে বলবো, আজকে কমিউনিস্ট আক্রান্ত, কংগ্রেস আক্রান্ত, অন্য গণতান্ত্রিক দল আক্রান্ত, কালকে আপনিও আক্রান্ত হবেন, আপনিও বাঁচবেন না। বাঁচছে কি? আমি আর একটা উদাহরণ দিতে চাই। এই রাজনগর বিধানসভা কেন্দ্র আপনাদের চোখের সামনে, এখানে গত 6 বার যিনি প্রতিনিধিত্ব করেছেন কমরেড সুধন দাস, আপনাদের চোখের সামনে বড় হয়েছে, আপনাদের চোখের সামনে এমএলএ হয়েছে, নেতা হয়েছে। তার মানে যে আপনাদের আশা আকাঙ্ক্ষা, আপনাদের একজন এমএলএ তার কি ধরনের ভূমিকা হওয়া উচিত, হয়তো অবচেতন মনে কমরেড সুধন দাসও 2-4টা কথা হয়তো কাউকে বলেছেন, মানুষ রাগ করতে পারেন, অখুশি হতে পারেন, কিন্তু কখনোই কি একজন নাগরিক হিসাবে, একজন বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে তার এখতিয়ারের বাইরে ক্ষমতাকে অপব্যবহার করে সেরকম কিছু করেছেন? 6 বারের বিধায়ক, তার বাড়ি গিয়ে দেখুন, সবাই জানেন, বাড়ির একটা দেওয়ালও নেই, বাউন্ডারি ওয়াল করতে পারেনি। আর এই কেন্দ্র থেকে ওই মথার দৌলতে, আপনারা জানেন এই 2023-এর বিধানসভাতে যদি ত্রিপুরা মথার প্রার্থী, কি নাম জানি, অভিজিৎ মালাকার, তিনি যদি প্রার্থী না হয়ে যদি কিছু ভোট না কাটতেন, সুধন দাসই আবার বিধায়ক হতেন। আর তার জায়গায় যিনি বিধায়ক এসছেন, ফেব্রুয়ারির পর মার্চ মাসে সম্ভবত নতুন বিধানসভা হওয়ার পর এই বিধায়কের একটা প্রতিবেদন একটা পত্রিকাতে উঠেছিল। তিনি বলছিলেন তিনিও নাকি এক সময়তে বামপন্থী ছিলেন, সুধন দাসের পেছনে পেছনে নাকি তিনি হেঁটেছিলেন চাকরির জন্য, চাকরি দেননি, কোন রকমে নাকি টিউশনি করে পরিবার প্রতিপালন করেছেন।
ফেব্রুয়ারির মার্চের 2 তারিখে ফল বের হয়েছে, এখন মাত্র আজকে এপ্রিলের 8 তারিখ, 1 বছর 2 মাস। সুদনবাবুর সাথে এই মাননীয় বিধায়ক সাহেবের সম্পত্তির তালিকা একটু মিলিয়ে দেখেন তো। সুদনবাবু 6 বারের বিধায়ক আর তিনি 13 মাসের বিধায়িকা। এই দুইজনের সম্পত্তি বহর, এবং সেই পরিবার কিভাবে এই রাজনগর বিধানসভা কেন্দ্রের, অন্যান্যদের কথা বলছি না, এমনকি যারা বিশ্বাস করে ভালোবেসে বিজেপিকে জিতিয়েছেন তাদের সাথেও তার পরিবারের লোকজন কিরকম ব্যবহার করেছেন একটু আপনারাই বলতে পারবেন। এখানে পার্থক্য ভারতীয় জনতা পার্টির সাথে এই দেশের অন্যান্য দলগুলো। সেই দল বলছে বিকশিত ভারত তৈরি করবে, ভারতকে বিশ্বগুরুর আসনে বসাবে। এই ভারত আগামী 100 বছর নাকি ভারতবর্ষে অমৃতকাল, সারা পৃথিবী ভারতকে অনুসরণ করবে। কোন পথে, কোন কর্মসূচির মধ্য দিয়ে? রাজ্যে তাদের নেতারা, সর্বভারতীয় নেতারা এখনো আসেননি, হয়তো কাল পরশু আসতে শুরু করবেন। ত্রিপুরাজ্যে তাদের যারা নেতা হয়েছেন ইদানিং কালে, কিছু পত্রপত্রিকায় প্রতিদিন তাদের ছবি উঠছে, তাদের খবর, তাদের বক্তৃতা, তাদের বাণী উঠছে। বামপন্থীরা কিছুই করেনি। সারা দেশে কংগ্রেস দল 70 বছর শাসন করে গেছে, দেশকে রসাতলের দিকে ঠেলে দিয়ে গেছে। আমি খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই যে আজকে সারা বিশ্বব্যাপী যে সমস্ত সংস্থার তাদের তথ্যকে এই পৃথিবী বিশ্বাস করে, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ দেশ বা রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক যে ILO শ্রমিক সংস্থা যে রিপোর্টকে গ্রহণ করে, সেই সমস্ত তথ্যে ভারতের অবস্থান কি? রাষ্ট্রসংঘ বলছে গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকারগ্রস্ত দেশ এই মুহূর্তে ভারতবর্ষ। ইউনেস্কো তাদের যে সর্বশেষ রিপোর্টে বলছে এই মুহূর্তে সারা পৃথিবীতে 70 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, আর তার